আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীর একটা কমন একটা সমস্যা হচ্ছে গণিত ভীতি। তার মানে গণিতটা আমরা কিন্তু অনেকেই বুঝি না, না বুঝে আয়ত্ত করতে চাই অথবা মুখস্থ করতে চাই, কিন্তু গণিতটা আসলে মুখস্থ জিনিস না, তাই না? গণিত কিন্তু যতগুলো সাবজেক্ট আছে আমরা অধ্যয়নে আমরা পড়াশোনা করি, সবগুলোর মধ্যে সবচাইতে মজার সাবজেক্ট হচ্ছে গণিত। কারণ হচ্ছে গণিতই হচ্ছে 100% পিওর সায়েন্স। এখানে হয় ভুল হবে, নাহলে সঠিক হবে, মাঝামাঝি হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য আমরা যদি বেসিকটা ভালো করে শিখতে পারি গণিতে, তো গণিতটা কিন্তু আমাদের কাছে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তো আমাদের এই উদ্যোগটা এই জন্যই নেওয়া যে আমাদের শিক্ষার্থীরা যেন গণিতের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে বেসিক, তাদের দুর্বল অথবা গণিত বুঝে না ভয় পায়, তাদের জন্য আমাদের উদ্যোগটা নেওয়া যে খুঁটিনাটি বিষয়গুলো তারা জানবে এবং এর মাধ্যমে তারা নিজেদেরকে ডেভেলপ করবে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা উপকৃত হবা এবং আমাদের পথযাত্রা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে এবং এটা ক্লাস 10 পর্যন্ত পূর্ণাঙ্গ একটা গণিতের কমপ্লিট একটা এডুকেশনাল চ্যানেল করতে পারো এটাকে। তো যাই হোক, চলো আমরা বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায়, তার মানে অনুশীলনী 1.1-এর যে তাত্ত্বিক বিষয়গুলো আছে, তার মানে যে বিষয়গুলো তোমার জানতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলা সমাধান করার জন্য, যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো জেনে নিই। ওকে, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের জন্য যে প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি সেটাকে অঙ্ক বলে। মানে সংখ্যা প্রকাশের জন্য আমরা যে প্রতীক বা সংখ্যা প্রতীক বা চিহ্ন ব্যবহার করি। এখন সংখ্যা প্রকাশের জন্য আমরা কি প্রতীক বা চিহ্ন ব্যবহার করি? আমরা শূন্য ব্যবহার করি, আমরা এক ব্যবহার করি, দুই ব্যবহার করি, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তার মানে সংখ্যা প্রকাশের জন্য আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি সে প্রতীক হচ্ছে টোটাল 10টা। এই 10টাই হচ্ছে অঙ্ক। পৃথিবীতে এর বাইরে কোনো অঙ্ক হয় না। গণনার ক্ষেত্রে আমরা এই 10টা প্রতীকই ব্যবহার করে থাকি। এই 10টা প্রতীক দিয়ে কিন্তু পৃথিবীর সকল সংখ্যা গঠিত হয়। তো আমরা বুঝলাম আসলে অঙ্ক কি এবং অঙ্ক কয়টা, মোট 10টি। অঙ্ককে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনটি? যে অঙ্কের নিজস্ব মান আছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যদি বলি আমাকে 5টি টাকা দাও, তুমি কয় টাকা দিবা? আমাকে 5 টাকাই দিবা, তাই না? কারণ 5-এর নির্দিষ্ট একটা মান আছে। একইভাবে 1, 2, 3, 4 আমি যদি বলি 1 হালি ডিম দাও, 1 হালি মানে 4টি, তাহলে দোকানদার আমাকে কয়টি ডিম দিবে? 4টি ডিম দিবে। নির্দিষ্ট মান আছে এই সংখ্যাগুলো, তাই না? এই অঙ্কগুলো, তো যে অঙ্কগুলোর নির্দিষ্ট মান আছে সেই অঙ্কগুলোকে বলে সার্থক অঙ্ক। তাহলে আমরা বুঝতে পারলাম সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত টোটাল এই যে 9টি আছে, এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক 9টি, এর নির্দিষ্ট মান আছে। আরেকটা অঙ্ক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সহকারী অঙ্ক। সহকারী অঙ্ক কি? যে অঙ্কের নির্দিষ্ট মান নাই এবং সে অন্য কোনো সংখ্যা গঠনের ক্ষেত্রে সাহায্য করে। এই যে সাহায্য করে, এই জন্য তাকে সহকারী অঙ্ক বলে। সহকারী অঙ্ক একটি, সেটা কি? শূন্য। দেখো শূন্য নির্দিষ্ট কোনো মান নাই, কিন্তু শূন্য অন্য একটি সংখ্যা গঠনের ক্ষেত্রে সাহায্য করে। এখন যদি আমি বললাম যে আমার কাছে 10 টাকা আছে, তাহলে 10কে যদি লিখতে হয় তাহলে আমরা কি লিখবো? 1 শূন্য। তাহলে দেখো এই শূন্যের নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু সে 10 সংখ্যাটি লিখতে 1কে সাহায্য করেছে। এই জন্য এটি একটি সহকারী অঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক কাকে বলে, মোট অঙ্ক কয়টি এবং অঙ্কের প্রকারভেদ কত প্রকার। এবার আমরা আসি সংখ্যায়। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একদম সহজভাবে যদি আমরা বলি সেটা হচ্ছে গণনার জন্য আমরা যেটা ব্যবহার করি, তাই না? তাহলে গণনার ক্ষেত্রে আমরা যেই প্রতীক চিহ্ন অঙ্কগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে সংখ্যা। তাহলে গণনার জন্য আমরা এই যে একটু আগে যে দেখলাম 0 থেকে 9 পর্যন্ত টোটাল যে 9টি অঙ্ক, এগুলো ব্যবহার করি না আমরা গণনার ক্ষেত্রে? হ্যাঁ, এগুলো ব্যবহার করি, তাই না? আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কিন্তু গণনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আবার ধরো আমি লিখলাম 10, 11, 12, এভাবে লিখতেই থাকতাম, চলতেই থাকলো। এই যতগুলো আমরা এই যে গণনার ক্ষেত্রে অঙ্ক ব্যবহার করতেছি, সংখ্যা আসতেছে, এগুলো সবগুলোকে আমরা বলতেছি কি?
সংখ্যা। সংখ্যা কতগুলো আছে পৃথিবীতে এটা কেউ গণনা করে শেষ করতে পারবে না, তাই না? কারণ হচ্ছে সংখ্যা শুরু আছে, শেষ কোথায় আছে কেউ বলতে পারবে না। তুমি যতটুকু গণনা করতে থাকবে, করতেই থাকবে, সংখ্যা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সংখ্যা কাকে বলে, তাই না? এখন সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট হতে পারে, দুই অঙ্ক বিশিষ্ট হতে পারে, বহু অঙ্ক বিশিষ্ট হতে পারে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এগুলা কিন্তু অঙ্ক। আবার একই সাথে সংখ্যা যদি আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করি, আমার কাছে একটি মার্কার আছে, আমার পকেটে 5টি টাকা আছে, তাহলে গণনার ক্ষেত্রে ব্যবহার করলাম, তাই না? তাহলে এগুলো হচ্ছে গণনার ক্ষেত্রে যখন ব্যবহার করতেছি সংখ্যা হচ্ছে, তাহলে এটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আবার যখন আমি 10 11 12 আবার লিখলাম ধরো 100, লিখলাম ধরো 1000, তাহলে এটা 2 অঙ্ক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছো সংখ্যা কি। সংখ্যার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তো এইগুলা তোমরা যখন আস্তে আস্তে বড় ক্লাসে উঠবা, ক্লাসে ওঠার সাথে সাথে এক একটা ক্লাসিফিকেশন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ সব কভার করে ফেলবো, চিন্তার কিছু নাই, তোমরা সবই শিখে ফেলবা। ওকে, তাহলে এখান থেকে ছোট্ট একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সকল সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। তার মানে যত অঙ্ক আছে সবগুলাই সংখ্যা হবে, কিন্তু সকল সংখ্যাই অঙ্ক হবে না। ব্যাপারটা কেমন? ধরো আমি লিখলাম একটি একটা অঙ্ক, আবার একই সাথে একটা সংখ্যাও, তাই না? কারণ গণনার ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে সে সংখ্যা, আবার যদি সংখ্যা প্রকাশের চিহ্ন হিসেবে ব্যবহার করি এক, তাহলে সে অঙ্ক। একইভাবে আমি 1 থেকে 9 পর্যন্ত ধরো 5 লিখলাম, 7 লিখলাম, সে 9 লিখলাম, 2 3 4 যাই লিখি না কেন, এক অঙ্ক বিশিষ্ট সবগুলাই অঙ্ক এবং সংখ্যা। তার মানে দুইটা বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান, সে অঙ্ক হতে পারে, সংখ্যাও হতে পারে। কিন্তু এখন যদি আমি লিখি ধরো 12 সে, তাহলে 12 একটি সংখ্যা, নিঃসন্দেহে একটি সংখ্যা, কিন্তু একে কি অঙ্ক বলা যাবে? বলা যাবে না, কারণ আমরা জানি অঙ্ক সবসময় হয় এক অঙ্ক বিশিষ্ট, মানে একটা ডিজিট, তাই না? কিন্তু এখানে ডিজিট আছে কয়টি? অঙ্ক আছে 2টি, তাহলে কিন্তু এই 12 কোনো অঙ্ক নয়, এটা একটি সংখ্যা। একে যদি অঙ্ক বলতে হয় তাহলে বলতে হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ধরো আমি লিখলাম 132 সে, তাহলে এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এরা কিন্তু সংখ্যা, কিন্তু এরা অঙ্ক নয়, এরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এ সংখ্যা কিন্তু এ অঙ্ক নয়, এ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কিন্তু এই যে সিঙ্গেল ডিজিট যেগুলো ছিল, এগুলা একই সাথে অঙ্ক এবং একই সাথে সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে সকল অঙ্কই সংখ্যা, মানে যত অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে, প্রত্যেকটি কিন্তু সংখ্যা। কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। যদি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা অঙ্ক হতে হবে, কিন্তু যদি একের অধিক বিশিষ্ট অঙ্ক হয়, সংখ্যা হয়, তাহলে সেটা অঙ্ক হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ওকে, আমরা এখন শিখবো অঙ্ক পাতন। আমাদের ক্লাসগুলো আমরা একটু স্লোলি নিব এবং একটু ডিটেলস নিব। ক্লাসগুলো হয়তো বা লেন্দি হবে, বা একটা অধ্যায় হয়তো বা 4টা 5টা 8টা 10টা ক্লাস হয়ে যেতে পারে। এর কারণ একটাই, যেন তোমরা খুঁটিনাটি সবকিছু বুঝে পাও গণিতের। তোমরা একটা ক্লাস করা অর্থ হচ্ছে তোমরা এই যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো, এই টপিকে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এই জন্য আমরা ভেঙে ভেঙে একটা অধ্যায়কে 2টা ক্লাসে বা একটা ক্লাসে শেষ করা যায়, সেটা আমরা হয়তো বা 8টা 10টা ক্লাসে শেষ করবো। ছোট ছোট ক্লাস, বড় বড় ক্লাস, যেটাই হয় না কেন ডিটেলস আলোচনা করবো। এবং আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো, এগুলো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের উপকার হবে, এবং অবশ্যই তোমরা অঙ্কে তোমাদের যে বেস সেটা অবশ্যই আগে থেকে অনেক ভালো হবে। ওকে, আমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে অঙ্ক পাতন। অঙ্ক পাতন কি? অঙ্ক পাতন হচ্ছে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকেই বলা হয় অঙ্ক পাতন। এখন আমি ধরো লিখলাম সে 5, অঙ্ক দ্বারা একটা সংখ্যা লিখলাম। আবার আমি ধরো লিখলাম 13, ধরো আমি লিখলাম 99, ধরো আমি লিখলাম 312, ধরো আমি লিখলাম 1122, যাই লিখি না কেন,
এই যে সংখ্যা লিখছি আমি 1 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট, এই যে সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলো আমি কি দ্বারা লিখলাম? অঙ্ক দ্বারা লিখলাম। যে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকেই বলা হয় অঙ্কপাতন। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কপাতন কাকে বলে। এখন আমরা দেখব 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতি। দেখো এখানে 10 আছে এবং গুণের উত্তর, তাই না? 10 গুণের উত্তর। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে সহজ হবে। প্রথম যে সংখ্যাটি আমরা লিখেছি এটা 10, এরপরে 100, তারপরে 1000। দেখো আমরা সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে সংখ্যা যখন এক ঘর করে ডান থেকে বামে আগাইতে থাকে তখন তার মান 10 গুণ করে বাড়তে থাকে, তাই না? এটা 10 ছিল, এটা হয়ে গেছে কত? 100। এক ঘরে কিন্তু আগাইছে, তাই না? ডান থেকে বামে এক ঘর আগাই গেছে, তাহলে এর মান 10 গুণ বেড়ে গেছে, কারণ 10 এর সাথে 10 গুণ করলেই তো 100 হচ্ছে। আবার তখন এটাকে আমরা লিখতে পারি 10 গুণিত 1, এটাকে আমরা লিখতে পারি 10 গুণিত 10, আর এটাকে আমরা লিখতে পারি 100 গুণিত 10, তাই না? 100 কে আবার লেখা যায় কি 10 গুণিত 10। যাই হোক, তাহলে দেখো এক ঘর আগাই গেছে, তার মানটা কিন্তু 10 গুণ বেড়ে গেছে। তার মান 10 ছিল, এখন হয়ে গেছে 100, 10 এর সাথে 10 গুণ বেড়ে গেছে। একইভাবে আরো এক ঘর আগাই গেছে, তার মানটা আরো 10 গুণ বেড়ে গেছে। 100 ছিল, এখন হয়ে গেছে 1000, 100 সাথে 10 গুণ করলে 1000। তাহলে এই যে সংখ্যা গঠন পদ্ধতিতে, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে বা যে সংখ্যা গঠন পদ্ধতিতে বলে না কেন, সংখ্যা যখন অঙ্ক যখন এক ঘর ডান থেকে বামে সরে যায়, আগায় যায় ডান থেকে বামে, তখন তার মানটা 10 গুণ করে বাড়তে থাকে। এই যে 10 গুণ করে বাড়তে থাকে, এই যে রীতি বা নিয়ম, এটাকেই বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি। আশা করি বুঝতে পেরেছো তোমরা 10 গুণোত্তর রীতি কাকে বলে। ওকে, আমরা এখন দেখব দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন রীতি মানে হচ্ছে আমরা দেশীয় পদ্ধতিতে যে গণনা করি, এই গণনা কিভাবে করে থাকি, এই নিশ্চয় একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা কি, সেটাই হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতি। তাহলে চলো আমরা দেখি প্যাটার্নটা কি। আমরা যখন গুণে থাকি তখন একেবারে সর্বশেষের যে সর্বডানের যে ঘরটা, এটাকে আমরা কি বলি? এককে ঘর। আচ্ছা, আমরা একটা ছকের সাহায্যে বুঝি। এই যে সর্বশেষ যে ঘরটা, এটাকে আমরা বলি একক। তারপরে এই ঘরটাকে আমরা বলি দশক। তারপরে এই ঘরটাকে আমরা বলি শতক। তারপরে হাজার। হাজারে দুইটা ঘর থাকে, তাই না? একটা হচ্ছে হাজার, আর একটা হচ্ছে অযুত। তারপরে হচ্ছে লক্ষ। লক্ষ দুইটা ঘর থাকে, লক্ষ, নিযুত। তারপরে কোটির ঘর। আচ্ছা, এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি বা এখানে যদি আমরা সংখ্যা বসাইছি, ধরো আমি প্রত্যেকটাতেই এক বসাই দিলাম প্রত্যেকটা ঘরে, তাহলে এটাকে আমরা যদি বলি যে সংখ্যাটি কত আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি, 11 লক্ষ, 11,000, 111। এই যে একটা সংখ্যা আমরা প্রকাশ করলাম, এটাকে বলা হয় দেশীয় সংখ্যা গঠন রীতি। এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে বা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক, দশক, শতক। এটা তো আমরা বুঝি, একদম সর্বশেষ ঘরটা একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে একটা হাজার। এই অযুত এবং হাজার, এই দুইটা মিলিয়ে কিন্তু হাজারের ঘর। তার মানে কোনো যদি এক অঙ্ক বিশিষ্ট হাজার হয়, ধরো আমি বললাম 1000, তাহলে একক, দশক, শতক, হাজার শেষ। আমি যদি বলতাম 10,000, তাহলে আমরা কি লিখতাম? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো 10,000, আমরা কি অযুতের ঘরে চলে আসছে না? তার মানে যখন এক অঙ্ক বিশিষ্ট হাজার হবে তখন শুধু হাজার, আর যখন 2 অঙ্ক বিশিষ্ট হাজার হবে তখন সেটা অযুত থেকে শুরু হবে, তাই না? তাহলে অযুত এবং হাজার এই দুইটা মিলেই কিন্তু হাজারের ঘর।
একইভাবে যদি এক অঙ্ক বিশিষ্ট লক্ষ্য হয় তাহলে সেটা শুধু লক্ষ্য, আর যখন দুই অঙ্ক বিশিষ্ট লক্ষ্য হবে তখন সেটা নিযুত। নিযুত আর লক্ষ্য মিলেই কিন্তু লক্ষ্যের ঘর। দুই অঙ্ক বিশিষ্ট লক্ষ্য হলে সেটা নিযুতের ঘরে আসবে। তাহলে এটাকে যদি আমরা এটা না থাকতো কি লিখতাম দেখো, কি পড়তাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? নিযুত তাহলে কি 11 লক্ষ, 11,111। এই যে নিযুতের ঘরটাকে আমরা লক্ষ্য হিসেবে প্রকাশ করলাম, তার মানে নিযুত আর লক্ষ্য মিলেই কিন্তু লক্ষ্যের ঘর। দুই অঙ্ক বিশিষ্ট লক্ষ্য হলে সেটা নিযুতের ঘরে আসবে। এরপরে কোটি, তাই না? কোটি 3টা ঘর পাবে, তার মানে একক কোটি, দশক কোটি, শতক কোটি। এরপরে আবার হাজার কোটি হবে, কিন্তু সেখানে কমা ব্যবহারের একটা বিষয় আছে, আমরা এখন দেখবো সেই কমা ব্যবহারটা। তাহলে আশা করি তোমরা এই যে দেশীয় সংখ্যা গঠন রীতি, এই রীতিটা বুঝতে পেরেছো। সর্বশেষের বার একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হাজার এবং অযুত মিলে হাজারের ঘর, লক্ষ এবং নিযুত মিলে লক্ষের ঘর, এরপরে কোটির ঘর। আচ্ছা, কমাটা আমরা কিভাবে ব্যবহার করবো? কমাটা হচ্ছে সর্বশেষ থেকে প্রথম 3 ঘরের আগে, তারপরে 2 ঘর 2 ঘর। তার মানে আমি আবার বলি কি, সর্বশেষ থেকে প্রথম 3 ঘরের আগে, তার মানে একক, দশক, শতক, তার আগে একটা কমা। তারপরে হাজারে কয়টা ঘর পাচ্ছি? 2টা হাজারের ঘর, এই যে 2টা হাজারের ঘর, তারপরে একটা কমা। লক্ষের কয়টা ঘর? 2টা, তারপরে কমা। এরপরে কোটির ঘরে আসবে। আচ্ছা, কোটির ঘরে কয়টা কমা? কোটির ঘরে কয়টা অঙ্ক পাবে তারপরে কমা বসবে? এটা হচ্ছে যখন কোটিতে আসবে, তোমাদের মনে রাখতে হবে একক কোটি, দশক কোটি, শতক কোটি। দেখো শতকের আগে কমা বসছিল। একইভাবে একক কোটি যদি আরো একটা কোটির ঘর থাকতো, এখানে ধরো আরো একটা কোটি থাকতো, সে এরকম থাকতো, তাহলে এটা একক কোটি, দশক কোটি, শতক কোটি, আবার কমা বসতো। এবং এটাকে আমরা কিভাবে লিখতাম দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। তাহলে শতক কোটি পর্যন্ত কমা বসবে না, তারপরে যদি হাজার কোটিতে যায় শতক কোটির আগে একটা কমা বসবে। তুমি কোটির ঘরেও 3টা ঘষে পাবে। এটাকে কি লিখতাম? 1,111 কোটি, 11 লক্ষ, 11,111। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেশীয় সংখ্যা গঠন রীতি এবং এটাকে কিভাবে কমা ব্যবহার করতে হয়। ওকে, আমরা এখন দেখি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। ওকে, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, তেমন আমরা দেশীয় পদ্ধতি যে গণনা করি, এটা যদি ইন্টারন্যাশনালি যায়, কোনো দেশে যায়, তাহলে তো আমাদের বাংলা ভাষী না, তারা তো আমাদের মতো বুঝবে না বা আমাদের মতো গণনা করে না, তাদের গণনা পদ্ধতি আলাদা। এক একটা দেশে কিন্তু গণনা সিস্টেম এক। তো এই যে এক একটা দেশে এক একটা গণনা সিস্টেমকে, এখন ধরো আমরা এখন চীনের সাথে বাণিজ্য করবো, চীনের সাথে লেনদেন করবো, তাহলে ওদের গণনা পদ্ধতি আলাদা। আবার আমেরিকার গণনা পদ্ধতি আলাদা। আবার আমি যদি আফ্রিকার একটা কান্ট্রিতে যাই, ধরো উগান্ডাতে গেলাম, উগান্ডার গণনা পদ্ধতি আলাদা। তাহলে এত পৃথিবীতে যতগুলো দেশ, সব দেশের গণনা পদ্ধতি তো একই রকম না। তো এই একই রকম না যেহেতু, প্রত্যেকটা দেশের গণনা পদ্ধতি মাথায় রাখাও তো সম্ভব না, বা কঠিন হয়ে যাবে বিষয়টা। তো এই কঠিন কাজটাকে সহজ করার জন্য ইন্টারন্যাশনাল একটা গণনা পদ্ধতি স্ট্যান্ডার্ড সেট করছে, যেটা পৃথিবীর সকল দেশই এটা জানবে এবং সকল দেশই এই পদ্ধতিতে ট্রানজাকশন করতে পারবে, লেনদেন করতে পারবে। সেই পদ্ধতিটা আমরা এখন শিখে ফেলবো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং মেথড বা সিস্টেম। এটাও আমরা হচ্ছে শখের সাহায্যে শিখে ফেলবো। ওকে, আমাদের মতো কিন্তু ওরাও সেম, একদম সর্বশেষে ঘরটা একক, তারপরে দশক, তারপরে শতক। তারপরে আমরা হাজারের ঘর কিন্তু কয়টা ব্যবহার করছি? 2টা। কিন্তু এখানে তারা হাজারের ঘর কয়টা পাচ্ছে? 3টা। মানে একক হাজার, দশক হাজার, শতক হাজার। তারপরে আমরা লক্ষের ঘরে চলে আসছি, তাই না? কিন্তু এখানে আসছে মিলিয়ন, তারপরে বিলিয়ন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। প্রথম একক, দশক, শতক, ঠিক আছে, তারপরে 3টা ঘর হাজারের, তারপরে 3টা ঘর মিলিয়ন, তারপরে 3টা ঘর বিলিয়ন। ওকে, আমরা যদি এখন প্রত্যেকটা ঘরে এক বসাই দিই,
তাহলে এটা কি হবে দেখো, বিলিয়নের ঘরে কয়টা, একক বিলিয়ন, দশক বিলিয়ন, শত বিলিয়ন, তখন বিলিয়নের ঘরে কত আছে, 111, তাই না? তাহলে 111 বিলিয়ন, মিলিয়নের ঘরেও আছে 111, তাহলে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, হাজারের ঘরে 111, তাহলে 111,000, 111। মানে এটাকে আসতেছে কি 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গণনা পদ্ধতি, যে প্রথম তিনটা একক, দশক, শতক, তারপরে তিনটা হাজারের ঘর, তারপরে তিনটা মিলিয়নের ঘর, তারপরে তিনটা বিলিয়নের ঘর। ওকে, এখন যদি আমরা কমা ব্যবহার করি, তাহলে প্রথমে একক, দশক, শতকের আগে দেশীয় পদ্ধতির মতো সেম, দেশীয় পদ্ধতিতে প্রথম তিনটা সংখ্যার আগে এটাও সেম। এরপরে দেশীয় পদ্ধতি কি ছিল, তারপরে দুইটা সংখ্যা করে আগাচ্ছিল, তাই না? কিন্তু এখানে প্রতিটাই তিনটা তিনটা করে পাবে। তার মানে প্রথম তিনটি সংখ্যার আগে, তারপরে তিনটি সংখ্যার আগে, তারপরে তিনটি সংখ্যার আগে, কিন্তু তিনটি তিনটি করে এক একটা সেগমেন্ট, তিনটি তিনটি করে এক একটা কমা ব্যবহার হবে এক একটা সেগমেন্টে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে আন্তর্জাতিক গণনা পদ্ধতি লিখতে হয়, গণনা করতে হয় এবং সেখানে কমা ব্যবহার করতে হয়। এখন ধরো এখান থেকে আমাদের বললো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে এগুলো কিছু নাই, এটা আছে, তাহলে কি লিখবো, 11,111। ধরো আমাদের বললো এটা, তাহলে আমরা কি লিখবো, 1,111,111। ধরো আমাদের এটা দিয়েছে, তাহলে 11,111,111। এইভাবে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখবো যে এই যে আমাদের দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কি। দেশীয় গণনা পদ্ধতি ও আন্তর্জাতিক গণনা পদ্ধতির সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্ক যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা যে লেনদেন করতে পারবো না। কারণ এখন তো তোমাকে বলা হলো 1 বিলিয়ন টাকা দাও, এটার মূল্য 1 বিলিয়ন, এই তুমি অ্যাসেটটা কিনবা, একটা এখানে একটা বিল্ডিং কিনবা, একটা বিমান কিনবা, বিমানের মূল্য 10 মিলিয়ন, কারণ আমরা তো 10 মিলিয়নে গুনি না। তাহলে আমাদেরকে এই যে ইন্টারন্যাশনাল পদ্ধতি থেকে 10 মিলিয়ন যে টাকায় যদি কনভার্ট করি, তাহলে কত টাকা আসবে এটা আমাদের জানতে হবে, তাহলে তো আমরা কিভাবে এটা বুঝবো। ওকে, তাহলে আমরা এখন দেখি, ধরো সে শখটাই আবার চলে যাই, ছোট করে একটু লিখি। ধরো আমি লিখলাম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে, তাহলে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এটা কি ছিল, একক, এটা দশক, এটা শতক, তারপরে তিনটা হাজার, তারপরে তিনটা মিলিয়ন, তাই না? তাহলে দেখো এটা আছে মিলিয়নের ঘরে, তাহলে এটা হবে কি 1,111,111। এখন এই 1,111,111 এখানে এই পরের সবগুলো যদি আমি শূন্য করে দিচ্ছে, তাহলে এই সংখ্যাটি কত আসতেছে, 1 মিলিয়ন হবে, তাই না? এই যে 1 মিলিয়ন, কারণ হাজার তো নাই, একক, দশক, শতক নাই, শুধু আছে কি 1 মিলিয়ন, মিলিয়নের ঘরে। তাহলে এটা আসতেছে 1 মিলিয়ন। এখন আমরা দেখি 1 মিলিয়ন আমাদের দেশীয় পদ্ধতিতে যদি গণনা করতাম তাহলে কি আসতো, দেখো একক, দশক, শতক, তারপরে দেশীয় পদ্ধতি কি হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি নিযুত, লক্ষ, নিযুত যখন আসছে তার মানে 10, 2 অঙ্ক বিশিষ্ট লক্ষ, তাহলে এই দুইটা মিলে লক্ষের ঘর, তাহলে 10 লক্ষ। আমি আবার বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত মানে কি, দুইটা অঙ্ক মিলেই হচ্ছে লক্ষের ঘর, তাহলে 10 লক্ষ, তাই না? তাহলে এইটা হতো মানে দেশীয় পদ্ধতিতে গণনা করলে 10 লক্ষ। তাহলে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন, দেশীয় পদ্ধতিতে হচ্ছে 10 লক্ষ। তাহলে আমরা লিখতে পারি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমাকে বলতো 10 মিলিয়ন সমান কত সে, ধরো আমাকে বললো 10 মিলিয়ন, তাহলে 10 মিলিয়ন কত হবে, 10 গুণিত 10 লক্ষ, 10 লক্ষ ছিল, এবার যেহেতু 10 মিলিয়ন আসছে, তাহলে 10 লক্ষ গুণিত 10 লক্ষ কত, 100 লক্ষ। 100 লক্ষ মানে কি, 1 কোটি, তাই না?
তাহলে 1 কোটি, তাহলে আমরা বলতে পারতাম 10 মিলিয়ন সমান 1 কোটি। আচ্ছা, তাহলে মিলিয়ন থেকে কিভাবে লক্ষ বা কোটিকে প্রকাশ করা হয় আশা করি বুঝতে পেরেছি। এখন যদি বিলিয়ন থাকতেছে, ধরো এটা তো বিলিয়নের ঘর, এখানে ধরো বিলিয়নের ঘরে একটা 1 আছে, বাকি সব শূন্য আছে। আচ্ছা, তাহলে কি হতো? তাহলে দেখো ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এটা আসতেছে 1 বিলিয়ন। ওকে, দেশীয় পদ্ধতিতে আমরা যদি গণনা করতাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? একক কোটি, দশক কোটি, শতক কোটি। আমি আবার বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই দেখো কোটির ঘরে চলে আসছে। তারপরে এটা দশক কোটি, যেহেতু এটা কোটির ঘর মানে একক কোটি, দশক কোটি, শতক কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাই না? তাই পাচ্ছি না আমরা? তাহলে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন, আমাদের দেশীয় পদ্ধতিতে হবে 100 কোটির সমান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে দেশীয় সংখ্যা গঠনের সাথে ইন্টারন্যাশনাল গণনা পদ্ধতির মিলটা বা সম্পর্ক কোথায়। তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অনুশীলনী অঙ্ক শুরু করব। ততদিন ভালো থেকো সবাই, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।